নমস্কার, দেখছেন থিঙ্ক হাই। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে ইলেকশন কমিশনের সঙ্গে রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রীর যে দ্বৈরথ, সেই দ্বৈরথে নতুন মাত্রা যোগ হয়েছে মঙ্গলবার সন্ধ্যায়, যখন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন কেন করলেন এ নিয়ে গত কয়েক ঘন্টায় অনেক বিশ্লেষণ হয়তো আপনারা শুনেছেন। ইনফ্যাক্ট বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমি এ বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। কিন্তু তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু ছুঁয়ে যেতে চাই। আমি এসআইআর নিয়ে এর আগে যে আলোচনা করেছি তার সাম্প্রতিকতম আলোচনায় দেখলাম কমেন্ট বক্সে একজন লিখেছেন যে নির্বাচন কমিশন দাবি করেছে সাদা কাগজ আপলোড করা হয়েছে, নির্বাচন কমিশন কি ঠিক কথা বলছে? আপনি কি নিশ্চিত? এর উত্তর অবশ্যই না, আমি নিশ্চিত নই। নির্বাচন কমিশন ঠিক বলছে না রাজ্য সরকার ঠিক বলছে, এটার ঠিক করার দায়ও আমি নিতে চাইছি না। দেখুন, নির্বাচন কমিশন একটা অভিযোগ করছে, রাজ্য সরকার পাল্টা অভিযোগ করছে। আমি কিন্তু কোনো পক্ষের হয়ে এই আলোচনা বা এই বিশ্লেষণের মধ্যে কখনো ঢুকি না। সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি এবং সেখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করি যে কি কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো। ইনফ্যাক্ট এটাই বিজ্ঞান। আমাদের ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিরাও এই পদ্ধতির কথা বলেছেন এবং পরবর্তীতে বড় বড় বিশ্ববরেণ্য বৈজ্ঞানিক, এমনকি অ্যালবার্ট আইনস্টাইনও বলেছেন ঘড়ির কাঁটাগুলো ঘুরছে, আমরা বাইরে থেকে দেখছি আর বোঝার চেষ্টা করছি ভেতরে ঠিক কী কাজ করছে, মেশিনটা কিভাবে কাজ করছে। আর্থার কোনান ডয়েল শার্লক হোমসের একটি গল্পে লিখেছিলেন, শার্লক হোমসের মুখে এই ব্যাখ্যাটা করিয়েছিলেন যে কোনো একটা ঘটনা চক্র আপনি দেখছেন, অনেকগুলো ঘটনা, এমন একটা থিওরি সামনে আনতে হবে, এমন একটা থিওরি তৈরি করতে হবে যা দিয়ে প্রত্যেকটা ঘটে যাওয়া ঘটনাকে ব্যাখ্যা করা যায়। খাপে খাপ প্রতিটি ঘটনা যা ঘটমান চলমান মিলে যায়। যদি মিলে যায়, সব ঘটনা খাপে খাপ মিলে যাচ্ছে, তাহলে আপনার থিওরি, আপনার ব্যাখ্যা যত অসম্ভব মনে হোক না কেন, সেটাই সঠিক ব্যাখ্যা। অর্থাৎ বিজ্ঞানের পরিভাষায় এটাকে হাইপোথেসিস বলে, কিন্তু অ্যাকচুয়ালি বিজ্ঞানও এভাবেই কাজ করে। আমিও তাই করেছি। যেগুলো ঘটেছে, যেগুলো ঘটছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি অ্যাপারেন্টলি, সেইগুলোকে কোনো একটা থিওরিতে এনে, এমন একটা থিওরি যাতে সব ঘটনাগুলো ব্যাখ্যা করা যাচ্ছে, আমি সেই চেষ্টা করেছি। এবার কাউন্টার থিওরি থাকতে পারে, সম্পূর্ণ অন্য থিওরি কারুর থাকতে পারে। মুখ্য বৈশিষ্ট্য হবে সেই থিওরির যে সব ঘটনা ব্যাখ্যা করতে হবে। যদি সেরকম কেউ থাকেন বা তার কাছে সেরকম কোনো ব্যাখ্যা থাকে, কমেন্ট বক্সে ওয়েলকাম, আমরা নিশ্চয়ই সে নিয়ে কথা বলতে পারি বা সেগুলোকে আলোচনায় আনতে পারি। এই যেমন মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন, ফিরে আসি এই প্রসঙ্গে। মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করলেন কেন? ইলেকশন কমিশনকে গাল দেওয়ার জন্য? ইলেকশন কমিশনকে বিজেপির বি টিম বলার জন্য? এটা এর আগেও তিনি বলেছেন। তো হঠাৎ করে নতুন করে এই সাংবাদিক সম্মেলন করে সব পুরনো কথাগুলো আবার বলার কি দরকার পড়লো? আসলে উনি দুটো কারণে এই সাংবাদিক সম্মেলন করেছেন বলে আমার মনে হয়েছে। এক, মুখ্যমন্ত্রী রাজ্যে যারা এসআইআরের সঙ্গে ইনভলভ, রাজ্য সরকারের অফিসার যারা এই মুহূর্তে নির্বাচন কমিশনের হয়ে কাজ করছেন, তাদের একটা কথা বলেছিলেন যে আপনারা যাই করুন না কেন, আমাদের নির্দেশে, আমাদের শর্ত মেনে আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না। নির্বাচন কমিশন এমন কিচ্ছু করতে পারবে না যাতে আপনাদের কোনো ক্ষতি হয়। ইনফ্যাক্ট আপনারা জানেন আগস্ট মাসে 4 জন ইআরও সম্পর্কে নির্বাচন কমিশনের কাছ থেকে কড়া নির্দেশ এসেছিল। সে সময় আমাদের এখানে মুখ্য সচিব ছিলেন মনোজ পন্থ। তাকে বলা হয়েছিল যে এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করতে হবে। রাজ্য সরকার এফআইআর করেনি। মনোজ পন্থ রিটায়ার করে গেছেন। এখন যিনি মুখ্য সচিব হয়েছেন, সেই নন্দিনী চক্রবর্তীকে নয়াদিল্লিতে ডেকে পাঠিয়ে নির্বাচন কমিশন রীতিমতো বুঝিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনের নির্দেশ মুখ্য সচিব হিসেবে তিনি যদি না মানেন তার কি কি কনসিকুয়েন্সেস হতে পারে। শুধু তাই নয়, আপনাদের আগেই জানিয়েছিলাম যে মঙ্গলবার বিকেল পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছিল। এর মধ্যে ওই আগস্ট মাসের নির্দেশ কার্যকর করতে হবে। শেষ পর্যন্ত মঙ্গলবার বিকেল 5:30টার ঠিক আগে এই 4 অফিসার যাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, এফআইআর করা হয়েছে এবং তার কমপ্লায়েন্স রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে। এটা একটা জিনিস স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশনের নির্দেশ শেষ অবধি আমলাকুলকে শুনতে হবে। যারা আইএস
ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের চাকরি করেন তাদের নিয়োগপত্রটা রাষ্ট্রপতি দেন। ফলে তাদের একটা অবশ্যই জবাবদিহি করার জায়গা থাকে, একটা লেভেল পর্যন্ত তারা সেই ব্যাপারটাকে এড়িয়ে যেতে পারেন, কিন্তু কোথাও একটা গিয়ে আর সব আমলা একই রকম হবেন তারও কোনো মানে নেই। শেষ পর্যন্ত কিন্তু ওই 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আরও যে 7 AERO যাদের বিরুদ্ধে সাসপেনশন নোটিশ সরাসরি নির্বাচন কমিশনে জারি করে দিয়েছে, তাদের বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ এসেছে এবং এখন এটা বোঝা যাচ্ছে যে এই নির্দেশটাও কার্যকর করতে হবে। এবার এইটা হওয়ার পরে আমি জাস্ট আমার থিওরি বলছি, সম্ভবত আমলাকুলের ভেতরে বিশেষ করে WBCS অফিসার যারা এই SIR পর্বের মধ্যে আছেন, SIR এর কাজে ইনভলভড আছেন, তাদের মধ্যে একটা আশঙ্কা বলুন বা অসহিষ্ণুতা বলুন তৈরি হয়েছে। তারা যেটা মনে করেছিলেন যে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, রাজ্য প্রশাসন আশ্বাস দিয়েছে, ফলে নির্বাচন কমিশন যাই বলুক না কেন তারা নিরাপদ, কোথাও তারা সেই নিরাপত্তার অভাব বোধ করতে শুরু করেছেন এবং তার আঁচ অবশ্যই মুখ্যমন্ত্রীর দপ্তর অবধি পৌঁছেছে। ফলে মুখ্যমন্ত্রীকে এই সাংবাদিক সম্মেলনটা করতে হয়েছে। তিনি আবার নির্বাচন কমিশনকে নানাভাবে বিজেপির বি টিম বলে বিশ্লেষণ করেছেন, অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের এই কাজ বেআইনি বলেছেন, অগণতান্ত্রিক বলেছেন, যা যা বলা সম্ভব সবই বলেছেন। এবং একই সঙ্গে তিনি ওই 7 AERO যাদের সাসপেনশন অর্ডার নির্বাচন কমিশনে ইস্যু করে পাঠিয়েছে, তাদেরকেও বার্তা দিয়েছেন যে তারা সাসপেন্ডেড হবেন অনলি ফ্রম ইলেকশন রিলেটেড জবস, যেগুলো ইলেকশন কমিশনের আন্ডারে, কিন্তু তারা চাকরিচ্যুত হবেন না, তাদের অন্য গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হবে জেলা প্রশাসনে, এটা নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। কারণ এই 7 অফিসারের ভবিষ্যৎ, তার দিকে তাকিয়ে অন্য অফিসাররা যারা এই SIR এর মধ্যে ইনভলভ, ফলে মুখ্যমন্ত্রীকে এটা নিশ্চিত করতে হতো যে তিনি তার স্ট্যান্ড থেকে সরেননি, তিনি এই অফিসারদের পাশে আছেন, নির্বাচন কমিশন যাই নির্দেশ দিক। এরপরে তাদের বিরুদ্ধে এফআইআর হয় কি না হয় সেটা আমরা সময় আসলে বুঝতে পারবো, কিন্তু মুখ্যমন্ত্রী এই বার্তাটা দেওয়া দরকার ছিল আমলাকুলকে, সেই জন্য তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, বলেছেন সাংবাদিকদের, কিন্তু বার্তা অ্যাকচুয়ালি ওই WBCS অফিসার মহল তাদের কাছে পৌঁছানো। শুধু তাই নয়, এর সঙ্গে আপনারা যোগ করুন যে মুখ্যমন্ত্রী আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন যে WBCS অফিসারদের সিনিয়রিটি যাতে দেওয়া যায়, সিনিয়র পদে প্রমোশন দেওয়া যায়, তার জন্য 20% অতিরিক্ত পদ তৈরি করা হলো রাজ্য প্রশাসনে। দেখুন, যে সরকারটার আর 1 মাসও মেয়াদ নেই, সেই সরকারের মন্ত্রিসভার বৈঠকে এই ধরনের সিদ্ধান্ত হওয়া কতটা স্বাভাবিক, আমি নিজে সংবিধান বিশেষজ্ঞ নই, কিন্তু আমিও দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত, অনেক সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের নিয়মিত কথা হয়। আমার ধারণা যে কেউ এটা অস্বীকার করবেন না যে এটা খুব স্বাভাবিক নয়। একটা সরকার যা একদম মেয়াদের শেষে এসে দাঁড়িয়ে আছে এবং তারপরে আবার নির্বাচন, পরবর্তীতে এই দলই সরকার গড়বে না অন্য দল করবে, এটা গণতান্ত্রিক দেশে নির্বাচনের ফল বেরোনোর আগে নিশ্চিতভাবে বলা যায় না। এই পর্যায়ে মন্ত্রিসভার বৈঠক করে তিনি 20% সিনিয়রিটি দেওয়ার জন্য বিভিন্ন অফিসারদের, WBCSদের 20% পোস্ট বাড়ালেন সিনিয়র লেভেলে। এটা তো তিনি 1 বছর আগে করতে পারতেন, 2 বছর আগে করতে পারতেন, 5 বছর আগে, 15 বছর প্রায় তিনি তো মুখ্যমন্ত্রী। এবং এই যে সমস্যার কথা বলা হচ্ছে যে প্রমোশন দেওয়া যাচ্ছে না, এতদিন এই সমস্যাটা কি ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু বাড়ানো হলো এখন। মুখ্যমন্ত্রী একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা হচ্ছে তিনি বলেছেন যে সিনিয়র লেভেলের অফিসার নির্বাচন কমিশন চাইছিল, কিন্তু আমাদের কাছে ওই সিনিয়র লেভেলে অত অফিসার নেই, ফলে আমাদের এই নতুন যে পোস্টগুলো আমরা ক্রিয়েট করলাম, এর পরবর্তীতে এই ধরনের অসুবিধা হবে না, ওই সিনিয়র গ্রেডে থাকা অফিসার আমরা দিতে পারবো। এটা মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, কিন্তু আসল একটা বিশ্লেষণ এটাও হতে পারে, মানে কাউন্টার থিওরি এটাও হতে পারে যে আসলে এই রিলিফটা WBCS অফিসার মহলকে দেওয়ারও একটা দায় মুখ্যমন্ত্রী অনুভব করেছেন। কারণ WBCS অফিসারদের একটা বড় অংশ যারা SIR প্রক্রিয়ার মধ্যে ইনভলভ, তাদের মনে হয়তো একটা আশঙ্কা তৈরি হয়েছে, কোথাও একটা অসহিষ্ণুতা তৈরি হয়েছে, সেই ক্ষতে একটা মলম দেওয়ার দরকার ছিল বলেই কি মুখ্যমন্ত্রী পদক্ষেপ করলেন। আমি শুধু কতগুলো থিওরি আপনাদের সামনে রাখছি যা দিয়ে ব্যাখ্যা করা যায় এই পদক্ষেপকে।
এছাড়া অন্য থিওরি থাকতেই পারে, এবং সেই নিয়ে আপনারা যদি কথা বলতে চান তাহলে আমি নিশ্চয়ই কথা বলবো। মুখ্যমন্ত্রী আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই সাংবাদিক সম্মেলনে, সেই কথাটা বা সেই বার্তাটা তিনি বিজেপিকে দিয়েছেন। এটাও ঠিক যে এটাই প্রথমবার নয়, এর আগেও দিয়েছেন, কিন্তু আবার এই মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে দিয়েছেন, এবং যার জন্য আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে তিনি আবার একদম ধমকের সুরে বলেছেন, আমার মুখ খোলাবেন না, আমি জানি আপনারা কোথায় কি ঘাবলা করে রেখেছেন। এর অর্থ হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে গোপন তথ্য আছে, এমন গোপন তথ্য যা মোদী সরকারকে বিপদে ফেলে দিতে পারে, তার ভিতে ধাক্কা লেগে যেতে পারে। আমি একটু মুখ্যমন্ত্রীর মুখে এই যে 2-3 লাইন যেখানে তিনি একদম সরাসরি ধমকের সুরে কেন্দ্রীয় সরকারকে বার্তা দিয়েছেন বা বিজেপি দলকে, শুনিয়ে নি আপনাদের। কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমি বলে দেবো আপনারা কাকে কাকে শেল্টার দিয়েছেন। আমার মুখ বেশি খুলতে দেবেন না, ভদ্রভাবে কাজ করুন, সৌজন্যতা মেনে করুন, ডেমোক্রেসি মেনে করুন। ব্যাকডোর দিয়ে তুগলকি কমিশনকে দিয়ে বাংলার বিরুদ্ধে চক্রান্ত করবেন না। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি এমন কিছু জানেন, এমন কিছু তথ্য, এমন কিছু এভিডেন্স তার কাছে আছে যা সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে বা বিজেপিকে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি জোর ধাক্কা দিতে পারে, কিন্তু তিনি এটা প্রকাশ্যে আনতে চাইছেন না গণতন্ত্রের স্বার্থে। এখন এভাবে কিভাবে গণতন্ত্রের স্বার্থ রক্ষিত হতে পারে বা তিনি অন্য কোনো স্বার্থ রক্ষা করছেন কি না, এ নিয়ে আলোচনা সমালোচনা চলতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করেছেন তিনি গণতন্ত্রের স্বার্থে এই তথ্যগুলো সামনে আনছেন না। আপনারা জানেন দিদি মোদি সেটিং নিয়ে এর আগে অনেক আলোচনা হয়েছে। কলকাতায় এসে অমিত শাহ এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন যে আপনারা কি সত্যিই চান যে এভাবে এখান থেকে বিদায় নিক তৃণমূল সরকার। কিছুটা অসহিষ্ণু হয়ে তার উত্তর দিয়েছিলেন অমিত শাহ। কিন্তু এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেরকম কোনো পদক্ষেপ কেন্দ্রীয় সরকার করেনি। ইনফ্যাক্ট এই যে আইপ্যাকের যে মামলা, যে মামলায় মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে যে ইডির কাছ থেকে তিনি ফাইল ছিনিয়ে নিয়েছেন, সেই মামলার পরিণতি দেখুন। 3রা ফেব্রুয়ারি যখন এই মামলা সুপ্রিম কোর্টে উঠল, তখন ইডি সুপ্রিম কোর্টকে বলল, ডিভিশন বেঞ্চকে বলল, আমাদের 1 সপ্তাহ সময় দিন, রাজ্য সরকার যে হলফনামা জমা দিয়েছে সেই হলফনামা দেখে আমরা তার জবাব দেব। গোটা ঘটনা টেলিভিশন ক্যামেরার সামনে ঘটেছে, দুনিয়ার লোক দেখেছে, কিন্তু ইডির সময় দরকার হলফনামার জবাব দেওয়ার জন্য। ঠিক আছে, 1 সপ্তাহ সময় দিয়ে 10ই ফেব্রুয়ারি এই মামলা আবার সুপ্রিম কোর্টে উঠল। 10ই ফেব্রুয়ারিও শুনানি হলো না। কেন? রাজ্য সরকারের কৌশলী কপিল সিব্বল অসুস্থ। আবার ওটা 1 সপ্তাহ পিছিয়ে গেল। 1 সপ্তাহ পিছিয়ে 18ই ফেব্রুয়ারি, এই 2 দিন আগে এই মামলা তৃতীয়বার সুপ্রিম কোর্টে উঠল। এদিনও শুনানি হলো না। এবার কে আটকালো? কেন্দ্রীয় সরকার, সলিসিটর জেনারেল। তিনি বললেন সময় দরকার, আমরা এই হলফনামার জবাব এখনো জমা দিয়ে উঠতে পারিনি। এবার বিরক্ত বিচারপতিরা কি করলেন? পুরো মামলাটাকে ধরে 1 মাস পিছিয়ে দিয়েছেন। 18ই মার্চ হবে পরবর্তী শুনানি। অর্থাৎ বলতে পারেন পুরো মামলার উপরে ঠান্ডা জল ঢেলে দেওয়া হয়েছে। এখন কি থেকে কি, কেন এইরকম হচ্ছে, কেন এটা নিয়ে আলোচনা হলো না, কেন সুপ্রিম কোর্টে এই ব্যাপারে সঠিকভাবে কারা পেছোচ্ছেন মামলা? কপিল সিব্বল অসুস্থ হয়েছেন, তার জন্য 1 সপ্তাহ পিছিয়েছে। ইডি প্রথমে প্রাথমিকভাবে পিছিয়েছে, তারপরে কেন্দ্রের সলিসিটর জেনারেল বলছেন যে আমরা প্রস্তুত নই, আমরা হলফনামা জমা দিইনি, তাই 1 মাস পিছিয়ে গেল এই মামলা। ফলে কাউকে সরাসরি আঙুল তুলে দেখানো যে ইনি দায়ী, এটাও তো করা যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে। এবার আপনি ভেবে নিন যে কোন থিওরিতে এই পুরো বিষয়টাকে ব্যাখ্যা করা যায়। ফলে এই মুহূর্তে যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের, রাজ্য প্রশাসনের এই সংঘাত, এর কি পরিণতি? মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে আভাস দিয়েছেন যে বহু মানুষের নাম বাদ যাবে, এবং তিনি মনে করছেন বৈধ ভোটাররা বাদ যাবেন। যে মুখ্যমন্ত্রী একাধিক জনসভা থেকে বলেছেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও আমরা আন্দোলনে নামব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আন্দোলন তারা দিল্লিতে নিয়ে যাবেন, এমন আন্দোলন যা এর আগে কেউ কখনো দেখেনি, যেখানে নির্বাচন কমিশনের সদর দপ্তর, সেখানে পৌঁছে যাবে এই আন্দোলন। মুখ্যমন্ত্রী এবার আশঙ্কা করছেন সাংবাদিক সম্মেলনেই বৈধ ভোটারের নাম বাদ যাচ্ছে, একজন নয় বহু বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা দেখছেন তিনি। ফলে তারা কোন দিক দিয়ে আন্দোলন করবেন, কত তীব্র আন্দোলন করবেন, সেই আন্দোলনের জেরে
কোনোভাবে নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব পড়ে কিনা, নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় কিনা, ইত্যাদি ইত্যাদি। এবং সুপ্রিম কোর্টে মামলা কিন্তু এখনও আছে, ভুলে যাবেন না, সুপ্রিম কোর্টে এই মামলা শুনানি চলছে। আগামী 25 তারিখ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি আছে। ফলে কোন দিকে যে জল গড়াবে তা এখনই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তবে আপনার আমার মতো সাধারণ মানুষ, সাধারণ ভোটারদের এই মুহূর্তে আর কিছুই করার নেই। বেশি পাগল কবি না কবিতা দরকার নেই সেই হিসেবে দেবা ঘুমো বাউন্ডুলে ঘুমো এবার। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর 5 জন, যে কোনো আর 5 জন ভারতীয় নেতার থেকে নিজেকে আলাদা প্রমাণ করেছেন। প্রবাদ প্রতিম বলে বাংলায় একটা শব্দ আছে, অর্থাৎ প্রবাদের মতো যিনি একটা দীর্ঘ সময় জুড়ে প্রভাব ফেলতে পারেন, নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি প্রবাদ প্রতিম। এবং শুধু তাই নয়, তিনি প্রবাদ সৃষ্টিও করতে পারেন। গায়ে নেই কম্বল, কবিতার ভাষায় বলি ভম্বল। এটা একটা প্রবাদ, আমি বানালাম এক্ষুনি।